হ্যালো অ্যাচিভার্স, এই ক্লাসের টপিক হলো ভেক্টর অ্যানালিসিস। এই চ্যাপ্টারে আমরা শিখব কিভাবে ভেক্টরকে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, অর্থাৎ হাউ টু ডিল উইথ ভেক্টর কোয়ান্টিটিজ। ক্লাস 10 অবধি আমরা ভেক্টর রাশিগুলোকে স্কেলারের মতো করেই ক্যালকুলেশন করেছি, অর্থাৎ নর্মাল মেথডেই তাদের যোগ বা বিয়োগ করেছি, তার ডাইরেকশানটাকে খুব একটা গুরুত্ব দিইনি। কিন্তু যেহেতু ক্লাস 11-এ ফিজিক্স আরও ডিটেলসে আছে, তাই মেকানিক্স, ইলেকট্রোস্ট্যাটিক্স, ম্যাগনেটিজম এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে বোঝার জন্য ভেক্টর আমাদের শিখতেই হবে। তো এই ক্লাসে আমরা যে মেন টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, শিফট অফ ভেক্টর, অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, ইউনিট ভেক্টর অ্যান্ড কম্পোনেন্টস, যেগুলো ছাড়া ভেক্টর অ্যালজেব্রা অর্থাৎ ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ এগুলো আমরা ভালো করে বুঝতেই পারবো না। তো চলো শুরু করা যাক। দেখো, ভেক্টরের সংজ্ঞা, ভেক্টর কি, ভেক্টর কয় প্রকারের, এগুলো সব বইতেই খুব সুন্দর করে দেওয়া আছে, তাই এগুলোর পেছনে সময় নষ্ট না করে চলো কনসেপ্টে ঢুকে পড়ি। তো আমরা প্রথমেই আলোচনা করি জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের জ্যামিতিক প্রকাশ। হ্যাঁ, আমরা এখানে ভেক্টর যেটা পড়ব সেটা ফিজিক্স না বলে ম্যাথ বলাই ভালো, অর্থাৎ ভেক্টরকে কিভাবে ডিল করব, ভেক্টরের অঙ্কগুলো কিভাবে করব সেগুলো শিখব। তাই এটা পুরোপুরি জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ, জ্যামিতি ব্যবহার করে এটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সমস্ত কিছুকে ব্যাখ্যা করা যায় এই জিওমেট্রিক্যাল কনসেপ্ট থেকে। তো জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, আমরা একটা ভেক্টর রাশিকে একটা রে হিসাবে ভাববো। রে অর্থাৎ রশ্মি, তার মানে একটা স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যারো, একটা অ্যারো থাকবে একটা স্ট্রেট লাইনের, সেটাকে আমরা রশ্মি বলি বা রে বলি। আমরা একটা ভেক্টরকে ঠিক এই ভাবেই জ্যামিতিকভাবে প্রকাশ করব, যেখানে এই রশ্মিটির দৈর্ঘ্যটা রিপ্রেজেন্ট করবে ভেক্টরের মান বা ম্যাগনিটিউড। দৈর্ঘ্য বড় হলে স্ট্রেট লাইনটা বড় হবে, আর ছোট হলে এই রশ্মিটার দৈর্ঘ্যটাও ছোট হবে। দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, এবং এই অ্যারোটা রিপ্রেজেন্ট করবে দিক বা ডাইরেকশন। এবং ভেক্টরের এই রশ্মির ঠিক পেছনটাকে আমরা বলি লেজ বা টেল, আর সামনেরটা যেখানে অ্যারো আছে এটাকে বলি হেড বা মাথা। এই নামগুলো একটু জেনে রাখা ভালো, আমাদের পরে ব্যাখ্যা করতে সুবিধা হবে। প্রথম এই ব্যাপারটা আমাদের একটু অসুবিধেই হয়, কারণ ধরো ফোর্স মানে বল, বেগ, ত্বরণ, যাই হোক না কেন, যে ভেক্টর কোয়ান্টিটি হোক না কেন, সবাইকেই আমরা এই রশ্মি বা রে দিয়ে প্রকাশ করব। তো মাথায় সেটাকে ফিট করতে একটু তো সময় লাগবেই, এবং যত সময় যাবে, যত প্র্যাকটিস করবে, আস্তে আস্তে ব্যাপারটা তোমাদের কাছে স্বাভাবিক হয়ে আসবে। আর ভেক্টরকে যখন কোনো সিম্বল দিয়ে ইউজ করব, সাপোজ ফোর্স, বল, সেই বলটাকে আমরা এফ, মাথায় একটা ভেক্টর সাইন দেবো, তার মানে সেটাকে ভেক্টর হিসাবে আমরা ট্রিট করছি, এটা বোঝাবে। তো দেখো, নিচে তিনটে ছবি আছে। প্রথম ছবি থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ভেক্টর এ এবং ভেক্টর বি। যেহেতু ভেক্টর এ এর দৈর্ঘ্য ভেক্টর বি এর থেকে বড়, তার মানে আমরা বলতে পারি ভেক্টর এ ইজ গ্রেটার দ্যান ভেক্টর বি। সেকেন্ড ছবিতে পি, কিউ, আর তিনটে ভেক্টর আছে, যাদের মান ছবি থেকে বুঝতেই পারছি যে তিনটের মান সমান, এবং পি আর কিউ এর ডাইরেকশন সেম দিকে, আর এর ডাইরেকশন অপোজিট দিকে। তার মানে এটাতে আমরা এইভাবে লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু কিউ। এদেরকে সিমিলার ভেক্টর বা সমান ভেক্টরও বলা হয়, ইজ ইকুয়ালস টু মাইনাস আর। তো আর কে কি বলবো, বিপরীত ভেক্টর, মাইনাস আর, এটাকে এভাবে বোঝানো যায়। থার্ড ছবিতে দেখো সি এবং ডি দুটো ভেক্টর, যাদের ডাইরেকশন সেম, বাট ডি সি এর থেকে ছোট, এবং মোটামুটি ছবি থেকে বোঝা যাচ্ছে যে হাফ, ডি হচ্ছে ডি এর ম্যাগনিটিউড, ডি এর মান সি এর হাফ, অর্থাৎ ডি ইকুয়ালস টু, আমরা এভাবে লিখতে পারি ডি ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ সি ভেক্টর। যেহেতু মানটা সমান তাই আমরা দুটো ইকুয়াল করে দিতে পারি, সরি, ডাইরেকশনটা যেহেতু সমান তাই ইকুয়াল হিসাবে লিখছি, আর ম্যাগনিটিউডটা হাফ দিয়ে আমরা ব্যালেন্স করছি। নেক্সট পয়েন্ট হলো উই ক্যান শিফট আ ভেক্টর প্যারালালি উইদাউট চেঞ্জিং ইটস ম্যাগনিটিউড, অর্থাৎ আমরা কোনো ভেক্টরকে সমান্তরালভাবে সরাতে পারি। যদি কোনো ভেক্টরকে সমান্তরালভাবে সরাই, তার মানের কোনো রকম পরিবর্তন হয় না, অর্থাৎ ভেক্টরটির কোনো রকম পরিবর্তন হয় না। ধরা যাক
একটা ভেক্টর নিলাম এ, একটা ভেক্টর। আমি যদি এটাকে প্যারালালি এইভাবে শিফট করিয়ে এখানে আঁকি, তাহলে এটি চেঞ্জ হবে না, এটি এ ভেক্টরই থাকবে। বা আমি এদিকে যে কোনো দিকে প্যারালালি শিফট করাতে পারি, তাতে ভেক্টরটি কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে সমান্তরাল সরাতে হবে এবং মানটাকে একই রাখতে হবে, অর্থাৎ ভেক্টরের দৈর্ঘ্যটা যেন একই থাকে। তো এটা আমাদের হাতে কিন্তু বিশাল বড় অস্ত্র। ছবি আঁকার ক্ষেত্রে ভেক্টরকে তো আমরা জিওমেট্রিক্যালি সলভ করব, তো সেই জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে এটা ভীষণই উপকারী একটা পয়েন্ট। সাপোজ এ বি সি এই তিনটে ভেক্টর দেওয়া আছে, আমি আমাদের ইচ্ছে মতো এই তিনটি ভেক্টরকে সাজিয়ে নিতে পারি, সাজিয়ে কনভার্জিং বা ডাইভার্জিং করে দিতে পারি এই পয়েন্টের উপর বেস করে। সাপোজ এ বি সি আমি যদি প্যারালালি শিফট করাই, তাহলে খানিকটা এই রকম দেখতে হবে। তো আমি এইভাবে প্যারালালি শিফট করিয়ে এগুলোকে ডাইভার্জিং করতে পারি, বা এইভাবে দেখো, একে আমি নিচে আঁকলাম, বিকে এদিক থেকে আঁকলাম, আর সিকে এদিক থেকে আঁকলাম। একে কনভার্জিং ভেক্টরে কনভার্ট করতে পারি, এবং আমার ক্যালকুলেশন যেটা সুবিধা হবে সেইভাবে ছবি এঁকে আমরা ক্যালকুলেশন করতে পারি। পরের পয়েন্ট হলো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে কোণ। এই জায়গাটাতে আমাদের ভীষণভাবে সিলি মিস্টেক্স হয়। দুটো ভেক্টরের মধ্যে কোণ সর্বদা তাদের ডাইরেকশনের মধ্যে হবে, তাদের ম্যাগনিটিউডের মধ্যে নয়, তাদের ডাইরেকশনের মধ্যে হবে। একটা এক্সাম্পল দিই। সাপোজ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, একটা সমবাহু ত্রিভুজ, তিনটে ভেক্টর দিয়ে তৈরি সমবাহু ত্রিভুজ। সাপোজ এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এ এবং সি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, তোমরা পজ করে একটু ভেবে নিতে পারো। যেহেতু আমি বলেছি এটি সমবাহু ত্রিভুজ এবং তিনটে বাহু তিনটে ভেক্টরকে বোঝাচ্ছে, তাই এ এবং সি এর মধ্যে অবভিয়াসলি 60 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। একইভাবে বি এবং সি এর মধ্যে যদি বলি অ্যাঙ্গেল কত, একটু ভেবে বলো। হ্যাঁ, এটিও 60 ডিগ্রি হবে। এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, একটু ভেবে নাও। এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 60 ডিগ্রি হবে না। তার কারণ হচ্ছে এ এর ডাইরেকশন এই দিকে বোঝাচ্ছে, আর বি এর ডাইরেকশন এই দিকে বোঝাচ্ছে, অর্থাৎ এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল হলো এটি। এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা, বাহ্যিক কোণটা, অর্থাৎ 120 ডিগ্রি হবে। বোঝা গেল? এই ভুলগুলো আমাদের খুবই কমন ভুল হয়, তাই সবসময় খেয়াল রাখবে ডিরেকশনটা কোন দিকে, দিকটা কোন দিকে। ডাইরেকশনগুলোর মধ্যে অ্যাঙ্গেল হয় সবসময়। আর যদি কোনো ভেক্টরকে রোটেট করানো হয়, সাপোজ এ ভেক্টর ছিল, তাকে কোনো একটা অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে, তাহলে এটাও কি এ ভেক্টর থাকবে? না, ম্যাগনিটিউড একই আছে কিন্তু ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাই এটা এ ভেক্টর থাকবে না। একটা ভেক্টরকে শুধুমাত্র যদি আমরা 360 ডিগ্রি বা 2 পাই অ্যাঙ্গেলে রোটেট করি, তবেই সেটি একই থাকে, কারণ ঘুরে এসে একই জায়গায় এসে মিট করবে, তখন ভেক্টরটা একই থাকে। বা 360 ডিগ্রির মাল্টিপল হিসাবে যদি আমরা রোটেট করাই, অর্থাৎ 720 ডিগ্রি বা 1440 ডিগ্রি, এই অ্যাঙ্গেলগুলোর জন্য যদি আমরা ভেক্টরকে রোটেট করাই, তাহলে ভেক্টরটা আনচেঞ্জ থাকে, চেঞ্জ হয় না। আদারওয়াইজ কোনো ভেক্টরকে যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করালেই ভেক্টরটা পাল্টে যায়, বিকজ অফ ইটস ডাইরেকশন। ডাইরেকশনটা যেহেতু পাল্টে যাচ্ছে তাই। ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, নাম থেকেই বোঝা যাচ্ছে এই ভেক্টরটি কি হতে পারে। একক মানে এক, অর্থাৎ যে ভেক্টরের মান এক, ম্যাগনিটিউডটা 1, অর্থাৎ শুধুমাত্র এই ভেক্টরটা দিক নির্দেশ করে, এর মান 1, এই ভেক্টরকেই বলা হয় ইউনিট ভেক্টর। তাই এ যদি একটা ইউনিট ভেক্টর হয়, তাহলে আমরা বলতে পারি মড এ, অর্থাৎ ম্যাগনিটিউড অফ এ ইজ 1। শুধু কি এটুকুই, এই ভেক্টরের মান 1? মানে যেরকম আলাদা আলাদা ভেক্টর আছে যার মান 2, 3, 4, 100, 200 হতে পারে, সেরকম ইউনিট ভেক্টরের মান 1। এর কোনো তাৎপর্য কি নেই? নিশ্চয়ই আছে, না হলে এটা আলাদা করে আমরা পড়তাম না। একক ভেক্টরের মেন তাৎপর্য হলো এটির
দিক নির্দেশের কাজ করে। এর তাৎপর্য হলো এটি দিক নির্দেশ করে। দিক নির্দেশ করে কিরকম? দেখো ব্যাপারটা বুঝিয়ে একটু বলি। আমরা কোনো ভেক্টরকে যখন লিখি তখন কিভাবে লিখি? কোনো ভেক্টর মানে লিখব তার মান, তারপরে তার একক এবং তারপরে তার দিক। অর্থাৎ সাপোজ বেগ, কোনো বস্তুর বেগ 20 কিলোমিটার/আওয়ার, সাপোজ সে উত্তর দিকে যাচ্ছে, উত্তর। এখানে এই উত্তর দক্ষিণ এই দিকগুলোর শুধুমাত্র দিক নির্দেশই করছে, সেটা ক্যালকুলেশনের মধ্যে কোনোভাবে ইনভলভ হয় না। অর্থাৎ এটার কোনো ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন নেই। কিন্তু ম্যাথামেটিশিয়ানরা যখন ভাবলো যে দিকটাকেও যদি আমরা ভেরিয়েবল বানাই, অর্থাৎ দিকটাকেও যদি আমি ক্যালকুলেশনের মধ্যে নিয়ে আসি, কারণ ভেক্টর মানেই মান এবং দিক উভয়ের ওপরই নির্ভরশীল, তাই তারা চিন্তাভাবনা করলেন যে দিকটাকেও ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে হবে। সেই ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্টেশনের চক্করে চিন্তাভাবনা করা হলো যে দিকটাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তখন ইউনিট ভেক্টরের কনসেপ্টটা মাথায় এলো। তো একটা ভেক্টরকে এখন আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? ভেক্টর মানে লিখি মান এবং দিক। এই মান এবং দিকের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক তৈরি করতে হবে, কারণ দিককে আমরা ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। তাই ঠিক করা হলো কোনো ভেক্টর মানে মান ইনটু দিক, দিকটাকে মানের সঙ্গে মাল্টিপ্লাই করে লিখব। এবার দেখো দিক যদি একটা ম্যাথামেটিক্যাল টার্ম হয়, অর্থাৎ ডাইরেকশন যদি একটা ম্যাথামেটিক্যাল টার্ম হয়, তাহলে অবভিয়াসলি তার একটা ভ্যালু থাকবে, এবং সেটি যদি মানের সঙ্গে আমরা মাল্টিপ্লাই করি তাহলে মানটা চেঞ্জ করে দেবে। অর্থাৎ সাপোজ দিক বা ডাইরেকশন যেটা রিপ্রেজেন্ট করছে সেটার মান 2, তাহলে ভেক্টরটাকে কি করছে? ও ডবল করে দেবে। তাই এমন একটা কিছু করতে হবে যাতে সে শুধুমাত্র ডাইরেকশনটাকে রিপ্রেজেন্ট করে, কোনোভাবেই মানটাকে এফেক্ট না করতে পারে। আর আমরা জানি কোনো কিছুর সঙ্গে শুধুমাত্র 1কে মাল্টিপ্লাই করলেই সেটা আনচেঞ্জড থাকে। তাই এই কনসেপ্ট থেকেই জন্ম নিল ইউনিট ভেক্টর, যে শুধুমাত্র ভেক্টরের মানকে রিপ্রেজেন্ট করবে, ভেক্টরের ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করবে, মানের ওপর কোনো রকম এফেক্ট আনবে না, ম্যাগনিটিউডের ওপর কোনো রকম এফেক্ট আনবে না। বোঝা গেল গল্পটা? তাই কোনো ভেক্টরকে আমরা কিভাবে লিখতে পারি না, ভেক্টর এ ইকুয়ালস টু তার মান ম্যাগনিটিউড অফ এ ইন্টু তার ডাইরেকশন এ ক্যাপ। এই এ ক্যাপটাই হচ্ছে একক ভেক্টর, যেটার কাজ হলো শুধুমাত্র ডাইরেকশনটা রিপ্রেজেন্ট করা। তাহলে দায়িত্ব ভাগ হয়ে গেল, কোনো ভেক্টরের এই পার্টটা তার মান বোঝাবে আর এই পার্টটা তার ডাইরেকশন বোঝাবে। অর্থাৎ কোনো ভেক্টরের ডাইরেকশন, যেটাকে আমরা একক ভেক্টর বলি, সেটা ইকুয়ালস টু লিখতে পারি ভেক্টর বাই তার ম্যাগনিটিউড। এই ম্যাগনিটিউডটা এইভাবে মড দিয়ে না লিখে আমরা শুধু এ দিয়েও লিখতে পারি, একই জিনিস বোঝাবে। তাই আমরা ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের ডেফিনেশনটা এইভাবেও দিতে পারি যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে, অর্থাৎ তার ম্যাগনিটিউড দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাই। বা এভাবেও বলতে পারি যে একটা ভেক্টর এবং তার মানের অনুপাতকেই একক ভেক্টর বলে। দেখো আমাদের কাছে ব্যাপারটা কত সহজ হয়ে যাবে। আমরা যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমাদের ফিজিক্সে একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে বা নির্দেশতন্ত্রের সাপেক্ষে রিপ্রেজেন্ট করি। আর নির্দেশতন্ত্র মানে কিছুই না, একটা কোঅর্ডিনেট সিস্টেম। তো দেখো একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি, সাপোজ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এবং এক্স ভেক্টরের এক্স অ্যাক্সিসের যে ডাইরেকশন সেটা রিপ্রেজেন্ট করে আই লিখে, যেটা ওয়াই এর ডাইরেকশন সেটা জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আর যেটা জেড অ্যাক্সিসের ডাইরেকশন সেটাকে কে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার আমি যদি বলি যে কোনো একটা পার্টিকেল মুভ করছে উইথ ভেলোসিটি 20 মিটার/সেকেন্ড আই ক্যাপ, দেখো তাহলে আর কিছু বলার দরকার পড়ে না। এখান থেকে আমরা পরিষ্কার বুঝে যাব তার মান কত এবং দিক কত। এটা প্রচণ্ডভাবে পরিষ্কার ধারণা তৈরি করবে আমাদের মধ্যে। আর একটা এক্সাম্পল দিই, সাপোজ একটি লোক প্রথমে এক্স অ্যাক্সিসের দিকে এ ডিস্টেন্স গেছে, তারপর ওয়াই অ্যাক্সিসের দিকে বি ডিস্টেন্স গেছে। তাহলে ও ডিসপ্লেসমেন্ট বা সরণ কতটা? তার ইনিশিয়াল পজিশন এখানে অরিজিনে, আর তার ফাইনাল পজিশন এখানে। তাহলে ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশনের দিকে যে ভেক্টরটা হবে সেটাই হবে তার সরণ, ধরলাম আর ভেক্টর।
তাহলে দেখো আর ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আর ভেক্টরটাকে আমরা লিখতে পারি এ আই ক্যাপ, এক্স অ্যাক্সিসের দিকে এ গেছে, এ ডিস্টেন্স গেছে, সেটা বোঝানোর জন্য এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, অর্থাৎ তারপরে ওয়াই অ্যাক্সিসের দিকে, যে ক্যাপটা ওয়াই অ্যাক্সিসকে বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিসের দিকে বি ডিস্টেন্স গেছে। কত সহজে আমরা একটা ভেক্টরকে একক ভেক্টরের সাহায্যে কোন দিকে গেছে সেভাবে পরিষ্কার বুঝে দিতে পারলাম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলো ব্যবহার করলে অনেক কষ্ট করে বলতো, তো প্রথমে এতটা গেছে উত্তর দিকে, তারপরে 90 ডিগ্রি বেঁকেছে, দক্ষিণ দিকে এতটা গেছে, এইভাবে আমাদের বলতে হতো। তার জায়গায় আমরা আই ক্যাপ জে ক্যাপ এটা ইউজ করে, অর্থাৎ একক ভেক্টর ব্যবহার করে কত সহজে আমরা ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। এবার যদি বলে তাহলে সরণটার দিক কোন দিকে, সরণেরও একটা দিক থাকবে, যেটা অবভিয়াসলি এরকম একটা ডাইরেকশানে। তো সেই সরণের দিক কি করে বার করবো? আমরা জানি দিক বা ডাইরেকশন মানেই ভেক্টর ডিভাইডেড বাই তার ম্যাগনিটিউড, মানে মড অফ আর। তো ভেক্টর হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ ডিভাইডেড বাই আর এর ম্যাগনিটিউড। দেখো এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এবং এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পাইথাগোরাস থেকে আমরা আর এর মানটা বার করতে পারি। যেহেতু আমরা জানি ভেক্টর অ্যানালিসিসে ভেক্টরের মান হচ্ছে যে রেটা বা রশ্মিটা আমরা ভেক্টরকে রিপ্রেজেন্ট করাচ্ছি তার দৈর্ঘ্যটা, অর্থাৎ এখানে আর এর দৈর্ঘ্য হবে পাইথাগোরাসের ফর্মুলা থেকে √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এইটা যতই বড় দেখতে হোক না কেন এটা কিন্তু ইউনিট ভেক্টর আর ক্যাপ, অর্থাৎ আর এর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে। যদি বলি যে পার্টিকেলটা কোন দিকে যাচ্ছে, তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যার মধ্যে আই ক্যাপ জে ক্যাপ অবশ্যই থাকবে, আমাদের রেফারেন্স ফ্রেমের ইউনিট ভেক্টরগুলো থাকবে। ঠিক আছে, দেখো তাহলে কত সহজে আমরা ডাইরেকশনটা পেতে পারি, এবং এটা যতই বড় টার্ম হোক না কেন এটা ইউনিট ভেক্টর, কারণ আমি ভেক্টরটাকে তার মান দিয়ে ডিভাইড করে ফেলেছি। আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো চলো একটা অঙ্ক করা যাক। কি বলছে? এ ম্যান মুভ 8 কিলোমিটার অ্যালং এক্স অ্যাক্সিস, দেন টার্ন টু হিজ লেফট অ্যান্ড মুভ 60 কিলোমিটার, ফাইন্ড হিজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর। অর্থাৎ একটি লোক এক্স অ্যাক্সিসের দিকে 8 কিলোমিটার গেছে প্রথমে, তারপর বাঁদিকে ঘুরেছে এবং আরও 6 কিলোমিটার গেছে। তাহলে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর অর্থাৎ সরণ ভেক্টরটা কী হবে সেটা আমাদের লিখতে হবে। তো ধরে নিলাম একটা কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আছে। এবার লোকটি এক্স অ্যাক্সিসের দিকে 8 কিলোমিটার গেছে, সাপোজ এটা 8 কিলোমিটার, তারপরে সে লেফটে ঘুরেছে, আরও 6 কিলোমিটার গেছে ওয়াই অ্যাক্সিসের দিকে, 6 কিলোমিটার। তাহলে তার ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোনটা হবে? এটা। তো এটা যদি আমরা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আর ভেক্টর হবে 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ কিলোমিটার। সিম্পল, কত সহজে আমরা ভেক্টর দিয়ে পুরো ব্যাপারটা বুঝে দিতে পারছি। এইটা হলো ভেক্টর রিপ্রেজেন্টেশন। এবার যদি বলে তাহলে ওর ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, সরণ কত হয়েছে, তাহলে অবশ্যই আর এর ম্যাগনিটিউড, যেটা দেখো আমরা পাইথাগোরাস থেকে সলভ করব। আগেই বলেছিলাম ভেক্টর আমরা জিওমেট্রিক্যালি সলভ করব এখানে। তো পাইথাগোরাস যদি ইউজ করি √অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 10 কিলোমিটার, অর্থাৎ ওর সরণ হয়েছে 10 কিলোমিটার, যেটা ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলে 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, যেটার সাহায্যে আমরা ডাইরেকশনটাকেও বুঝিয়ে দিতে পারছি। দেখো এটাকে ইন্টারেস্টিং করার জন্য এটার আরেকটা পার্ট জুড়ে দিলাম। অ্যানাদার ম্যান, এখানে বলেছে অ্যানাদার ম্যান মুভ 16 কিলোমিটার টুয়ার্ডস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফার্স্ট ম্যান, অর্থাৎ আরেকটা লোক কি করেছে 16 কিলোমিটার গেছে। আগেরটা যেমন 10 কিলোমিটার গেছে, এ 16 কিলোমিটার গেছে কোন দিকে না, প্রথমে যে লোকটার আমরা ডিসপ্লেসমেন্ট বার করেছি সেই লোকটার সরণের ডাইরেকশানে। বলছে অ্যালং অর টুয়ার্ডস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ফার্স্ট ম্যান, অর্থাৎ যে প্রথম লোকটা যেদিকে গেছে সেই দিকটাই, অর্থাৎ সেকেন্ড লোকটার দিক আর প্রথম লোকটার দিক একই। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট ভেক্টর অফ দ্য সেকেন্ড ম্যান, দ্বিতীয় লোকটার ডিসপ্লেসমেন্ট ভেক্টর বার করো। তাহলে একটু ভিডিওটা পজ করে তোমরা চেষ্টা করো দেখি, তারপর তো আমি করেই দেবো। তাহলে আমাদের প্রথমে কি বার করতে হবে? প্রথমে বার করতে হবে প্রথম লোকটার ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন, অর্থাৎ আর ক্যাপ। আর ক্যাপ মানে আর ভেক্টর বাই তার ম্যাগনিটিউড ইজ ইকুয়ালস টু 8 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ বাই 10। চাইলে তোমরা 2 কমন নিতে পারো, 2 কমন নিলে এটা হয়ে যাচ্ছে, দেখো ওপর নিচে 2 কেটে যাবে, 4 আই ক্যাপ
প্লাস 3j ক্যাপ বাই 10। তো দুইটা কেটে দিলে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ বাই 5 এটা হয়ে যাবে। এবার চলো সেকেন্ড লোকটার কাজ করি। তাহলে প্রথম লোকটার ডাইরেকশন আর সেকেন্ড লোকটার ডাইরেকশন আমাদের বলে দিয়েছে। তাহলে সেকেন্ড যে লোকটা তার ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউড বা মান হচ্ছে 16 কিলোমিটার, আর তার ডাইরেকশনটা r2 ক্যাপটা হচ্ছে r ক্যাপ, যেটা প্রথম লোকটার ডাইরেকশন। তাহলে সেকেন্ড লোকটার ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে সরণ ভেক্টর কি হবে? ভেক্টর মানে মান ইনটু ডাইরেকশন, অর্থাৎ 16 ইনটু ডাইরেকশন। ডাইরেকশন হচ্ছে r ক্যাপ, তাই 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ বাই 5। তো এটা মাল্টিপ্লাই করেও দিতে পারো, বা 16/5 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এইভাবে লিখে দিতে পারো। এইটা হচ্ছে সেকেন্ড লোকটার ডিসপ্লেসমেন্ট ভেক্টর। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, একটুখানি তোমাদের বোঝার সুবিধের জন্য আমি এটাকে 15 কিলোমিটার করে দিচ্ছি, 16-এর জায়গায় 15 করে দিচ্ছি, তাহলে তোমরা একটু ভিজুয়ালাইজেশনটা ভালো করতে পারবে। তো 15 করলে এটা 5 দিয়ে কেটে যাবে, এটা 3 হয়ে যাবে, অর্থাৎ 12i ক্যাপ প্লাস 9j ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, সেকেন্ড লোকটার যে ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা এক্সের দিকে যদি আমাকে বলে কত ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা হচ্ছে 12 কিলোমিটার সেকেন্ড লোকটার ডিসপ্লেসমেন্ট। আর ওয়াই অ্যাক্সিসের দিকে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে সেকেন্ড লোকটার, সেটা হচ্ছে 9 কিলোমিটার। এটা জাস্ট বোঝার সুবিধার জন্য আমি ডেটাটা একটু চেঞ্জ করলাম। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছো? ওকে, যদি কোথাও ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর একটা কথা, এই যে 12, 9 এগুলো আমরা পাচ্ছি, একটা ভেক্টরের আই ক্যাপের সঙ্গে জে ক্যাপের সঙ্গে যে মানগুলো আছে এইগুলোই হচ্ছে একটা ভেক্টরের অংশ। তাই এইগুলোই হচ্ছে একটা ভেক্টরের উপাংশ বা কম্পোনেন্ট, যেটা আমরা পরবর্তী টপিকে আলোচনা করব। আগের ভেক্টরটা তো তাই 8, 6 এগুলো দিয়েই তো ভেক্টরটা তৈরি হয়েছে। তাই এক্সের দিকের অংশ কত? 8, ওয়াইয়ের দিকের অংশ কত? 6, অর্থাৎ উপাংশগুলো হচ্ছে 8 and 6। 3D ভেক্টরের কে ক্যাপের সঙ্গেও থাকবে, 3টে উপাংশ হবে। তো চলো নেক্সট টপিক আমরা উপাংশ নিয়ে আলোচনা করি। উপাংশকে ভাঙলে আমরা কি পাই? উপ অংশ, অর্থাৎ সাব পার্ট। একটা ভেক্টরের অংশকেই উপাংশ বলা হয়। কিছু উদাহরণের সাহায্যে বোঝা যাক। সাপোজ একটা বস্তুকে ভূমির ওপর দিয়ে অনুভূমিকভাবে এইরকম একটা বল প্রয়োগ করা হচ্ছে, এফ একটা বল প্রয়োগ করা হচ্ছে। অবভিয়াসলি বস্তুটি হরাইজন্টালি মুভ করবে, তো ওর সরণ বা ডিসপ্লেসমেন্ট হবে ভূমি বরাবর হরাইজন্টালি। তাহলে বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তুটির মোশন সেদিকে হচ্ছে না। এই রকম যদি সিচুয়েশন তৈরি হয় যে ভেক্টরের দিকে কাজ হচ্ছে না বা ভেক্টরের এফেক্ট মূল ভেক্টরের দিকে হচ্ছে না, অন্য কোনো দিকে হচ্ছে, তখন আমরা ইজিলি বলতে পারবো যে মূল ভেক্টরটি কাজ করছে না, তার একটি অংশ কাজ করছে। যেদিকে কার্যটা হচ্ছে বা যেদিকে এফেক্টটা হচ্ছে সেই দিকের উপাংশ কাজ করছে। যেমন এখানে এফের যেদিকে সরণ হচ্ছে সেই দিকে যে অংশটি আছে সেই অংশটি কাজ করছে বস্তুটাকে সরানোর। পুরো এফ বা পুরো ফোর্সটা কাজ করছে না বস্তুটাকে সরানোর জন্য। আরেকটি উদাহরণ দেখা যাক। আশা করি তোমরা সবাই ক্যারাম বোর্ড খেলেছো বা খেলো। তো ক্যারাম বোর্ডে সাপোজ তোমাকে একটা সিচুয়েশন দেওয়া হলো, এটা পকেট, এখানে একটা গুটি আছে এবং আশেপাশে বস্তু থাকায় তুমি স্ট্রাইকারটাকে এখানে বসাতে পারবে, ডাইরেক্ট বসাতে পারছো না। এই অবস্থায় তুমি যদি গুটিটাকে পকেটে ফেলতে চাও এবং ডাইরেক্ট হিট করো, তাহলে কখনোই গুটিটা পকেটে পড়বে না। তাহলে কিভাবে গুটিটাকে পকেটে ফেলবে? তোমরা সবাই জানো, অ্যাঙ্গেল করে মেরে আমরা এটিকে পকেটে ফেলবো। অ্যাঙ্গেল করে মারা মানে এইভাবে ডাইরেক্ট না মেরে একটু অ্যাঙ্গেলে মারা। তার ফলে স্ট্রাইকারটা
এইভাবে গুটিটাকে হিট করবে। এইভাবে হিট করায় গুটিটা এই দিকে গিয়ে পকেটে পড়ে যাবে। তো এটা আমরা সবাই ইউজ করেছি আশা করি। তো এখানে দেখো মেন ফোর্স ছিল এদিকে, কিন্তু কার্য হলো অন্য একটি দিকে, অর্থাৎ মেন ফোর্সের একটা অ্যাঙ্গেলে একটা কম্পোনেন্ট বা উপাংশ কাজটা করে দিচ্ছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই আমরা এইরকম উপাংশকে কাজে লাগাতে পারি। বিভিন্ন খেলাতে, ক্যারাটে, কুংফুতে বা অন্যান্য অ্যাক্টিভিটিতেও আমরা এই উপাংশ কাজে লাগাই। তো ক্যারামের ক্ষেত্রে তুমি যদি চাও এইভাবে একই বলের সাহায্যে তুমি গুটিকে অন্যান্য অ্যাঙ্গেলেও কিন্তু বাঁকাতে পারবে, আপ টু 90 ডিগ্রি। 90 ডিগ্রির আগে পর্যন্ত তুমি যে কোনো অ্যাঙ্গেলে গুটিটাকে বাঁকাতে পারবে। অর্থাৎ এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে উপাংশ হলো ভেক্টরের একটা অংশ যেটা অরিজিনাল ভেক্টরের সঙ্গে একটা কোণ করে থাকে। অর্থাৎ অরিজিনাল ভেক্টরের ডাইরেকশানে হয় না, অন্য একটা ডাইরেকশানে হয়, এবং সেটা আপ টু 90 ডিগ্রি পর্যন্ত। আশা করি ব্যাপারটা বোঝা যাচ্ছে। ভালো করে শোনো, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এ গেল উপাংশের কনসেপ্ট। এবার ম্যাথামেটিক্যালি উপাংশকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে দেখো। কোনো ভেক্টরের একটি নির্দিষ্ট দিকে উপাংশ হলো ভেক্টরটির ওই দিকের ওপর প্রজেকশন বা অভিক্ষেপ। দেখো আগেই বলেছি ভেক্টর আমরা পুরো ম্যাথামেটিক্যালি সলভ করব, জিওমেট্রি ইউজ করে। তাই উপাংশ যদি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে হয়, এইভাবেই রিপ্রেজেন্ট করা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানে কি? সাপোজ আমরা যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করি, এটা এক্স অ্যাক্সিস এবং এটা ওয়াই অ্যাক্সিস, এবং এই কোঅর্ডিনেট সিস্টেমে একটা ভেক্টর, সাপোজ এ ভেক্টর। এবার আমরা যদি বলি এই এ ভেক্টরটির এক্স অ্যাক্সিসের দিকে উপাংশ বা কম্পোনেন্ট কি আছে, তাহলে ম্যাথামেটিক্যালি বা জিওমেট্রিক্যালি আমরা বলবো যে এক্স অ্যাক্সিসের ওপরে এই এ ভেক্টরটির প্রজেকশনের ভ্যালু হচ্ছে এক্স অ্যাক্সিসের উপাংশ, অর্থাৎ এ ভেক্টরটির এক্স উপাংশ বা এক্স কম্পোনেন্ট। তো প্রজেকশন বা অভিক্ষেপ মানে কি? যদি সাপোজ এভাবে বলি যে যদি ওপর থেকে আমরা আলো ফেলি, তাহলে এ ভেক্টরটির এক্স অক্ষের ওপর যে ছায়াটা পড়বে সেই ছায়াটাই হচ্ছে প্রজেকশন। তাহলে ওপর থেকে যদি আমরা লাইট ফেলি, তাহলে আমরা এই লেন্থটা তৈরি হবে এক্স অ্যাক্সিসের ওপর এ ভেক্টরের, তাই এই লেন্থটুকুই হবে এ ভেক্টরের উপাংশ অ্যালং এক্স অ্যাক্সিস। এইভাবে আমরা খুব সহজেই ম্যাথামেটিক্যালি বার করতে পারবো। দেখো যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল থিটা হয়ে থাকে এবং এই লেন্থটা ধরছি এ এক্স, এক্স কম্পোনেন্ট অফ এ, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করেছে, যেখানে এ এক্স হচ্ছে ভূমি আর এ হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ এ এক্স বাই এ ইজ ইকুয়ালস টু কস থিটা। সো এ এক্স ইকুয়ালস টু এ কস থিটা। একইভাবে আমরা যদি ওয়াই উপাংশ বা ওয়াই কম্পোনেন্ট বার করতে চাই, তাহলে ওয়াই অ্যাক্সিসের ওপর প্রজেকশন ফেলবো, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের ওপর আলো ফেললে যে ছায়াটা পড়বে ভেক্টরের সেটাই হবে এর উপাংশ অ্যালং ওয়াই অ্যাক্সিস, এবং সেটিও দেখো আমরা জিওমেট্রিক্যালি সলভ করে নিতে পারি। তাহলে এই লেন্থটা হচ্ছে এ ওয়াই। ওকে, তার মানে করসপন্ডিং এটাও হতে পারে। তা এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এ ওয়াই হয়ে যাচ্ছে লম্ব। তুমি ওপরের ট্রায়াঙ্গেলটাও নিতে পারো বা নিচেরটাও নিতে পারো। তাহলে এ ওয়াই লম্ব, তাই এ ওয়াই বাই এ উইল বি সাইন থিটা। সো এ ওয়াই ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। এইভাবে আমরা একটা ভেক্টরের যে কোনো ডাইরেকশানে উপাংশ বার করে নিতে পারি। যদি জেড অ্যাক্সিস থাকতো, তাহলে জেড অ্যাক্সিসের দিকে উপাংশ বার করতে পারবো। তার মানে এই নয় ভেবে নেবে যে ভেক্টরের কেবলমাত্র 2 ডাইমেনশনাল হলে 2টো উপাংশ এবং 3 ডাইমেনশনাল হলে 3টে উপাংশ থাকতে পারে, তা কিন্তু নয়। একটা ভেক্টরের অসংখ্য উপাংশ থাকতে পারে যে কোনো অ্যাঙ্গেলে,
যে কোনো ডাইরেকশানে অসংখ্য উপাংশ থাকতে পারে। আমরা এটা যেটা করলাম সেটা হচ্ছে রেজলিউশন অফ ভেক্টর। একটা ভেক্টরকে দুটো উপাংশে ভাঙলাম, যেখানে একটা নির্দিষ্ট কোণ বলে দিয়েছে, একটা নির্দিষ্ট নির্দেশতন্ত্র মানে এক্স ওয়াই অ্যাক্সিস সিস্টেম আমাদের বলে দিয়েছে। এই রকম বলে দিলে আমরা আমাদের প্রয়োজন মতো উপাংশগুলো বের করে নিতে পারবো এবং সেটাকে ভেক্টরে ঠিক এইভাবে লিখতে পারবো। তাহলে এখানে এ ভেক্টরটাকে কিভাবে লিখবো না, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। যেদিকে উপাংশ থাকবে সেই অনুযায়ী আই ক্যাপ জে ক্যাপ বা মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ এইভাবে আমরা লিখতে পারবো অত্যন্ত সহজে। অর্থাৎ এ ভেক্টর ইকুয়ালস টু এ সাইন থিটা আই ক্যাপ প্লাস এ কস থিটা জে ক্যাপ। এখানে তোমরা একটা মিসকনসেপ্ট থাকে, সাইন কসটা তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো। এক্স এর দিকে মানেই কস, ওয়াই এর দিকে মানেই সাইন, এই ধরনের একটা কনসেপ্ট তোমাদের মধ্যে ঢুকে যায়, একটা মিসকনসেপশন ঢুকে যায়। তা কিন্তু নয়, যেদিকে থিটা থাকবে সেদিকটা হচ্ছে কস হয়, সেদিকটাই ভূমি হয়, আর তার উল্টো দিকটা সবসময় সাইন হয়। এইভাবে মনে রাখবে, জিওমেট্রিটা বুঝে করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে উপাংশ সম্পর্কে আমরা কি কি জানতে পারলাম? উপাংশ হলো ভেক্টরেরই একটা অংশ যা মূল ভেক্টরের দিকে নয়, অন্য একটি দিকে। সেকেন্ড, একটি ভেক্টরের অসংখ্য বা অসীম সংখ্যক উপাংশ থাকতে পারে আপ টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত। 90 ডিগ্রিতে কেন উপাংশ থাকবে না? তার কারণ যদি এটি একটি ভেক্টর হয়, এ ভেক্টর, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদিকে এর উপাংশ হয়ে যাবে এ কস 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি কস 90 ডিগ্রি তো 0 হয়, তাই 90 ডিগ্রিতে উপাংশ 0 হয়ে যাবে। থার্ড, মূল ভেক্টরটি কোঅর্ডিনেট সিস্টেমের ওপর ডিপেন্ড করে না, কিন্তু উপাংশ কোঅর্ডিনেট সিস্টেমের ওপর ডিপেন্ড করে। যেমন এ যদি একটি মূল ভেক্টর হয়, আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এরকম নিলাম নাকি এরকম নিলাম, তাতে এ ভেক্টরের কিছু যায় আসে না। কিন্তু যেহেতু এই আগের এক্স ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল এবং পরের এক্স ওয়াই অ্যাক্সিসের সঙ্গে এ ভেক্টরের অ্যাঙ্গেল পাল্টে যাচ্ছে, তাই উপাংশও পাল্টে যাবে। ওকে, আশা করি বোঝা গেল। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো একটা অঙ্ক করা যাক। একটি লোক পূর্ব দিক বরাবর 8 কিলোমিটার হাঁটার পর উত্তর দিকে 60 ডিগ্রি কোণে ঘুরে আরও 5 কিলোমিটার গেল। লোকটির স্মরণ কত? তো ধরা যাক এটি পূর্ব দিক, তাহলে এটি উত্তর দিক। তাহলে লোকটি প্রথমে 8 কিলোমিটার হেঁটেছেন, সাপোজ এটা হচ্ছে 8 কিলোমিটার। তারপরে 60 ডিগ্রি ঘুরে উত্তর দিকে আরো 5 কিলোমিটার গেছেন, তাহলে এটা 5 কিলোমিটার এবং এই কোণটি বলে দেওয়া হয়েছে 60 ডিগ্রি। তা আমাদের বার করতে হবে সরণ, অর্থাৎ যেখান থেকে শুরু করেছে এবং যেখানে শেষ হয়েছে সেই ভেক্টরটি বার করতে হবে। এই ভেক্টরটি সাপোজ আর ভেক্টর। আমরা কি করতে পারি, প্রথমে 8 কিলোমিটার তো বলেই দিয়েছে অ্যালং ইস্ট, বাকি 5 কিলোমিটারকে দুটো উপাংশে আমাদের সুবিধের জন্য ভেঙে নিতে পারি, একটি এক্স উপাংশ একটি ওয়াই উপাংশ। তাই এই 5 কিলোমিটারের যদি প্রজেকশন আমি ফেলি ইস্টের ওপর, তাহলে এই দূরত্বটি হবে 5 cos 60, যেটা ইস্টের দিকের উপাংশ, এবং এটি হবে 5 sin 60, যেটি নর্থের দিকে উপাংশ। তাহলে 5 cos 60 মানে 5 ইন্টু cos 60 মানে হাফ, সো এটা আমি বলতে পারি 2.5 কিলোমিটার। আর 5 sin 60 মানে 5 ইন্টু √3/2, √3 মানটা 1.7 ধরে নিই, 1.732 হয়, 1.7 ধরে নিই, তাহলে এটা 8.5/2 অর্থাৎ 4.25 কিলোমিটার। তাহলে ইস্টের দিকটা যদি এক্স অ্যাক্সিস ধরি, নর্থের দিকটা যদি ওয়াই অ্যাক্সিস ধরি, তাহলে ভেক্টর দিয়ে যদি আমরা লিখি তাহলে ইজিলি লিখতে পারবো আর ইকুয়ালস টু, তাহলে টোটাল ইস্টের দিকে 8 গেছে,
তারপরে গেছে 2.5 কিলোমিটার, এটা আই ক্যাপ প্লাস 4.25 জে ক্যাপ, এবং পুরোটাই কিলোমিটারে। এইভাবে ভেক্টর দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে পারি এবং এটির মানও আমরা বার করতে পারি। তাহলে এটি যোগ করলে এটা হচ্ছে 10.5 আই ক্যাপ প্লাস 4.25 জে ক্যাপ। তাই এর মান যদি চায়, আর ভেক্টরের মান, এটি হবে √of 10.5 এর হোল স্কোয়ার প্লাস 4.25 এর হোল স্কোয়ার, যার মান হবে অ্যাবাউট 11.3 কিলোমিটার। যেহেতু সরণ একটি ভেক্টর রাশি, তাই এর মান বললে শুধু হবে না, এর কোণটাও বলতে হবে, থিটা। এর কোণ যদি থিটা হয় তাহলে ইজিলি দেখো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ ওয়াই কম্পোনেন্টে যেটা আছে 4.25 ডিভাইডেড বাই 10.5, যার মান মোটামুটি 0.4 এর মতো। সো থিটা ইকুয়ালস টু, আমরা এভাবে লিখবো, ট্যান ইনভার্স, ইনভার্স তোমরা শিখবে ট্রিগোনোমেট্রিতে, ট্যান ইনভার্স 0.4। আর ক্যালকুলেটর ইউজ থাকলে এর মান তো আমরা বার করে নিতেই পারবো কত কোণ। তাই আনসারটা আমরা এভাবে বলবো যে লোকটির সরণ 11.3 কিলোমিটার, ইস্টের সঙ্গে মানে পূর্ব দিকের সঙ্গে, বা এভাবে বলতে পারি উত্তর পূর্ব দিকে ট্যান ইনভার্স 0.4 কোণ করে। একদম জেনারেল সব ভ্যালু নিয়ে অঙ্কটা করলাম। আশা করি বোঝা গেছে। না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি সহজ করে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীকালে এসি ভার্মার সলিউশন আমি পোস্ট করব, সেখানে এই ধরনের আরও অঙ্ক থাকবে, তোমরা দেখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে আশা করছি কনসেপ্ট ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। চলো, বাই বাই, টেক কেয়ার।